ওইটা কিভাবে ডিজাইন করে। আমি প্রথমে দেখাই একটা ফ্লেক্সিবল পেগমেন্টের লেয়ার থাকে হয়েছে, প্রথমে হচ্ছে ন্যাচারাল সয়েল লেয়ার, যেটাকে সাবগ্রেড বলা হয়। তারপরে একটা সাববেস থাকে যেখানে শুধু পাথর থাকে। তারপরে কিছুটা ভিটামিন মিক্স করে এখানে মানে অল্প পরিমাণ ভিটামিন মিক্স করা হয়, আর এটা নাও করা যেতে পারে, কিন্তু পাথরটা যেটা থাকবে সেটা বেজের তুলনায় সাইজে অনেক ছোট। তো এরকম বেস থাকবে, তারপরে উপরে একটা সারফেস কোর্স থাকবে। এখন এই বেস এবং সারফেস যে কোর্স, তার মাঝখানে এখানে দেখেন একটা দাগের মতো আছে। এই দুটোর মধ্যে বন্ডিং হওয়ার জন্য আমরা কিছু কাজ করে থাকি। হ্যাঁ, আর একদম উপরে দেখেন সারফেস ড্রেসিং যেটা লেখা আছে, সেটারও একটা নাম আছে। আমরা এগুলির সাথে পরিচিত হব। প্রথম আসেন যে সিল কোড বলে একটা লেখা শব্দ আছে। সিল কোড হলো is a thin surface treatment used to waterproof the surface and to provide the skid resistance. একদম সারফেসে এই সারফেস ড্রেসিং, সেখানে সিল কোট করা হয়। এই সিল কোটটা হলো একটা থিন সারফেস ট্রিটমেন্ট, যেটা পানি যেন ভিতরে প্রবেশ করতে না পারে এবং স্কিড রেজিস্ট্যান্ট যেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে, সেটা এনশিওর করার জন্য এই সিল কোটটা সারফেস কোর্সের উপরে দিয়ে দেওয়া থাকে। আরেকটা শব্দ হচ্ছে ট্যাগ কোড। ট্যাগ কোড ইজ এ ভেরি লাইট অ্যাসফল্ট। হ্যাঁ হ্যাঁ, স্কিড রেজিস্ট্যান্সটা হলো আপনি ব্রেক দেওয়ার পরে গাড়িটা যেন সামনে না চলে যায়, স্কিড করে সামনে চলে যে পিছল খাওয়া, যেটার বাংলাদেশ যদি স্কিড রেজিস্ট্যান্স না থাকে, যদি একটু সামনে চলে যায় চাপ মানে বাড়ি মেরে দিবে, তো দিবে। হ্যাঁ, এটা অল্প পরিমাণ যেতে পারে, কিন্তু উইদার ফিট এরকম হতে পারবে না, তাহলে তো সামনের গাড়িকে সে ধাক্কা দিয়ে দিবে। ট্যাগ কোড, ট্যাগ কোড ইজ এ ভেরি লাইট অ্যাপ্লিকেশন অফ অ্যাসফল্ট। অল্প পরিমাণ অ্যাসফল্ট দেব, usually asphalt emulsion diluted with water. It provides the proper binding between two layers of binder course. এই ট্যাগ কোডটা দেওয়া হয় সারফেস কোর্স এবং বেজের মধ্যে রিলেশনশিপ, মানে সম্পর্ক। এই যে একটা চিকন দাগ আছে দেখাইছিলাম, এই চিকন দাগটা, ঠিক আছে, সেটাই হয়েছে ট্যাগ কোড। আবার অনেক সময় ট্যাগ কোটের সাথে সাথে আর একটু বেশি স্ট্রং করার জন্য প্রাইম কোট দিয়ে থাকা হয়। প্রাইম কোটটা আবার উপরে যে সিল কোট দেওয়া হয়, এই দুটোর মধ্যে স্ট্রং রিলেশনশিপ করার জন্য প্রাইম কোটটা দেওয়া হয়। প্রাইম কোট দুই জায়গায় দেওয়া হয়, একটা দেওয়া হয় বেস এবং সারফেসের মধ্যে রিলেশনশিপ রাখার জন্য, আরেকটা দেওয়া হয় উপরের সিল কোট আর প্রাইম সিল কোট এবং সারফেস যেটা কোর্স, ওই দুটোর মধ্যে বাইন্ডিং করার জন্য প্রাইম কোট দেওয়া হয়। এখানে এই প্রাইম কোটটা যে দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি আলকাতরার পরিমাণ বেশি থাকে। ব্যাক বিটুমিন মানে যেখানে আলকাতরার পরিমাণ বেশি থাকবে, আসল বিটুমিনের পরিমাণ কম থাকবে, যেহেতু এটা বাইন্ডার কোর্স হিসাবে পরিচিত হয়। এইবার আসেন আমরা কিভাবে এই যে আপনারা
যখন কনক্রিটের মিক্সচার তৈরি করেছেন ওখানে 1:2:4 এ মিশাইছেন। 1 হলো সিমেন্ট, 2 হলো স্যান্ড, 4 হলো খোয়া। আর আমাদের এই ট্রান্সপোর্টেশনে বিটুমিনের সাথে কি মিশানো হয় রাস্তায়? বিটুমিনের সাথে কি মিশানো হয়? হ্যালো হ্যালো জি স্যার, আসছি স্যার। হ্যাঁ, বিটুমিনের সাথে কি মিশানো হয়? স্যার স্যান্ড মিশানো হয়। স্যান্ড তো মিশাইতেই পারবেন না, এগ্রিগেট মিশানো হয়। রাস্তা তৈরি করার সময় দুটো জিনিস লাগে, বিটুমিন আর এগ্রিগেট, আর কিচ্ছু লাগে না। কি বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি। বিটুমিন আর এগ্রিগেট এই দুটো জিনিস ছাড়া কিছু মিশাই না। এখন কি এই কতটুক বিটুমিন মিশাবেন, অল্প পরিমাণ না বেশি পরিমাণ? সেটা বেশি পরিমাণ যদি বিটুমিন মিশান স্কিডনেস থাকবে না, তারপরে স্কিড রেজিস্ট্যান্স থাকবে না, তো তখন তো এটা ভালো জিনিস না, এটা ভালো রাস্তা হবে না। তো তাইলে কতটুক, এটা কি টোটাল ভলিউমের 2% অ্যাসফাল্ট মিশাবেন বা বিটুমিন মিশাবেন, না অ্যাসফাল্ট আর বিটুমিনের মধ্যে তফাৎ বুঝেন? না স্যার। আমি মাঝে মাঝে বলছি যে অ্যাসফাল্ট, মাঝে মাঝে বলতেছি বিটুমিন। অ্যাকচুয়ালি বলি বিটুমিন হলো 100% বিশুদ্ধ জিনিস। বিটুমিনের মধ্যে কোনো মিক্সচার থাকতে, মানে কোনো ভেজাল থাকতে পারবে না। আর অ্যাসফাল্ট হলো কিছু পরিমাণ যদি আলকাতরা বিটুমিনের সাথে মিশিয়ে দিই দামটা কমে যাবে, কিন্তু আমি এটাকে রাস্তায় ইউজ করতে পারবো। যদি কিছু পরিমাণ ভেজাল মিশায়া, মানে ভেজাল মানে আলকাতরা মিশিয়ে যদি আমি বিটুমিন তাকে কন্টামিনেট করি তাইলে এটাকে বলবো অ্যাসফাল্ট। আমার কথা বুঝেছেন কিনা? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার আমরা দেখি যে রাস্তাঘাটের মধ্যে যখন বিটুমিন তৈরি করা হয় তখন হচ্ছে মানে আগুন টাগুন জ্বালায় পোড়ায়া, তারপর হচ্ছে মানে অনেকক্ষণ ধরে হিট করা হয়। আসলে এদিকে র ম্যাটেরিয়ালসটা কি হিট করা হয় এবং কিভাবে আমরা বিটুমিনটা পাই? আমি আসতেছি, অবশ্যই আসতেছি, নাইলে তো আমি বলতে পারবো না, আপনাকে বলাইতে পারবো না। এইবার দেখেন এখানে যে জিনিসটা হয়েছে, পাথরের গুঁড়া থাকে আর এগ্রিগেট থাকে, তারপরে বিটুমিন। পাথরের গুঁড়া থাকে এই কারণে, এগ্রিগেট গুলি কি টাইপের, ইরেগুলার শেপের, তার মাঝখানে ছোট ছোট ছিদ্র থাকতে পারে। এখন গাড়ির চাকা যদি যায় মাঝখানে ছিদ্র থাকে তাহলে তো রাস্তাটা বসে যাবে। এই পাথরের গুঁড়া দিয়ে ওই ভয়েডটাকে রিমুভ করা হয়। আমার কথা বুঝেছেন? জি স্যার। তো তাইলে রিমুভ করার জন্য আমি এই গুঁড়া গুঁড়া পাথরগুলি ইউজ করি। তো এখন এই ছোট ছোট পাথর গুলিকে বলা হয় মিনারেল ফিল্টার। কি বলা হয়? মিনারেল ফিল্টার। আর বড় পাথরগুলিকে বলা হয় এগ্রিগেট। মিনারেল ফিল্টার অ্যাকচুয়ালি ফাইন এগ্রিগেট, আর বড় বড় পাথরগুলি হলো কোর্স এগ্রিগেট। আর মিশানো হবে বিটুমিন। তাহলে তিনটা জিনিস থাকে, মিনারেল ফিল্টার, এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, আর হলো কি ফাইন এগ্রিগেট, আর থাকবে বিটুমিন। ওকে, একটু ধরেন। এই হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ, তো এখন তাইলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম আপনারা কে জানি বলতেছিলেন যে হিট করা হয় কেন, প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো এই বিটুমিন, মিনারেল ফিল্টার আর এগ্রিগেট গুলিকে 150 থেকে 160 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করতে হবে। বিটুমিন তো শক্ত, যখন হিট করব ও নরম হবে, তখন ওটার সাথে মিক্স হবে এগ্রিগেটের সাথে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো আমরা কি করি,
ওই 150 থেকে 160 70 ডিগ্রি সেলসিয়াস 1 থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে এটাকে উত্তপ্ত করি। আমার কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ একটু উত্তর দিবেন। তো 150 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস বইতে লেখা আছে, আমরা মোটামুটি 160 থেকে 165 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে ওই মিক্সচারটা তৈরি করি। এখন প্রশ্ন হলো, অ্যাসফাল্ট কি মোট এগ্রিগেটের 2% দিবেন, না 4% দিবেন, না 6% দিবেন, না 8% দিবেন? এটা কিভাবে ঠিক করব? প্রথম এই পাশে দেখেন একটা মোল্ড আছে, মোল্ডের হাইট হচ্ছে 6.35 সেন্টিমিটার আর ডায়ামিটার হলো 10 সেন্টিমিটার। আমি প্রথম একটা স্যাম্পল তৈরি করব 2% অ্যাসফাল্ট ধরে, তারপরে তৈরি করব 3%, তারপরে 4% অ্যাসফাল্ট ধরে, তারপরে 5% অ্যাসফাল্ট ধরে, তারপরে 6%, এরকম করে অ্যাটলিস্ট 5টা স্যাম্পল তৈরি করব। কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। তারপরে আমি ওইটাকে সবসময় যে 75টা বোল্ড এরকম, ওইটাকে এরকম একটা জিনিসের মধ্যে রেখে উপর থেকে আমি কম্প্যাক্ট করব। যদি আমার ট্রাফিক হয় অল্প অল্প বলতে লো ট্রাফিক হয়, তাইলে আমি ওইটাকে 50টা ব্লো দেব। আর যদি আমার মিডিয়াম ট্রাফিক হয়, তাইলে এটা 60 থেকে 65 ব্লো দিতে হবে, আর এর কোডে এটা পুরা লেখা আছে। আর যদি হেভি ট্রাফিক হয়, এটা 75 ব্লো দিতে হবে। এবং ওই হ্যামারটা, এই যে চিকন হ্যামারটা, এটার ওয়েট হলো 4.54 কেজি, আর এটা উপর থেকে যে ফেলবো কম্প্যাকশনের জন্য, তাইলে সেটা হলো 45.7 সেন্টিমিটার। আমার কথা কি পরিষ্কার হলো কিনা? জি স্যার। হ্যাঁ, আর যখন কম্প্যাকশন করব, তখন ওইটার টেম্পারেচার জন্য, স্যাম্পলের টেম্পারেচার জন্য 130 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস থাকে। ঠিক আছে? তাইলে কি করব, যদি লো ট্রাফিক হয় তাইলে হচ্ছে 50টা, ট্রাফিক হলে 60 থেকে 65, আর হলে 75 ব্লো দেব। কোডে একদম স্পষ্ট করে এই 3টা লেখা আছে: লো ট্রাফিক, হেভি ট্রাফিক, মিডিয়াম ট্রাফিক আর হেভি ট্রাফিক। তারপরে আমি এটা উপর থেকে যে কম্প্যাকশন করার জন্য ফেলবো, সেটা হলো 45.7 সেন্টিমিটার উপর থেকে, আর 4.54 কেজি ওয়েটটা ফেলবো। আর এটা যে কম্প্যাকশন করব, এটা 3 লেয়ারে কম্প্যাকশন করব। প্রথমে একটু ঢুকাবো, তারপরে ব্লোটা মারবো, তারপরে আবার ঢুকাবো, যেটা আপনারা সয়েল কম্প্যাকশনের ক্ষেত্রে করেছেন সেই কম্প্যাকশনের কথা। তারপরে এই স্যাম্পলটাকে আমি 24 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি মার্শাল টেস্টে যাব। আপনাদের দেখা যাচ্ছে কিনা মার্শাল টেস্টটা আমি একটু দেখাই। দেখা যায়? দেখা যাচ্ছে কি? জি স্যার। দেখা যাচ্ছে? আছে এখানে ওই যে স্যাম্পলটা তৈরি করেছিলেন ব্লো দেওয়ার পরে, সেটা হচ্ছে এই যে কালো অংশ, যেখানে আমার কার্সার আছে। দেখা যায় কিনা? দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, কালো দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো স্যার দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ জি স্যার। দেখা যায় স্যার।
হ্যাঁ, এই কালো স্যাম্পলটাকে, এই যে কালো যে স্যাম্পল, এটাকে আমি তৈরি করলাম কিছুক্ষণ আগে কম্প্যাকশন দিয়ে। কিন্তু যখন আপনি টেস্ট করবেন, আপনি তো 24 ঘন্টা রেখে দিয়েছেন, এটা টেম্পারেচার হয়ে যেতে পারে 24 ডিগ্রি, 30 ডিগ্রি, রুম টেম্পারেচার যেটা সেটা হয়ে যেতে পারে। তখন এটাকে 60 ডিগ্রি সেলসিয়াসে গরম করে সেখানে চুবিয়ে তারপরে টেস্ট করতে হবে। টেস্টটা করতে হবে 60 ডিগ্রি সেলসিয়াসে। সেই জন্য আমরা কি করি, এরকম একটা ওয়াটার বাতে 60 ডিগ্রি সেলসিয়াসের পানি গরম করি, গরম করে এটাকে টেস্টের আগে চুবিয়ে রেখে তারপরে এটাকে টেস্ট করি। কথা বোঝা গেল কিনা? জি স্যার। তারপরে কি করব, এটা হচ্ছে লোড গেজ, আর এখানে একটা ছোট্ট গেজ আছে, সেটাকে বলা হয় স্ট্রেইন গেজ। কিন্তু ট্রান্সপোর্টেশনে আমরা স্ট্রাকচারে এটাকে বলতাম লোড গেজ, আর এটাকে বলতাম স্ট্রেইন গেজ। স্ট্রেইন গেজ মানে কতটুক ছোট হলো, মানে আর লোড মানে কতটুক লোড করলো। আপনারা ইউনিভার্সাল টেস্টিং মেশিন যখন করবেন, রড যখন বা কম্প্রেশন টেস্টিং মেশিনে যখন করবেন, একটা কনক্রিটকে যখন চাপা দেব তখন সে ছোট হইতে থাকবে, কতটুক ছোট হলো সেটা দেয় স্ট্রেইন গেজ, আর কতটুক লোড করলো সেটা দিবে হচ্ছে লোড গেজ। কিন্তু ট্রান্সপোর্টেশনে এই শব্দগুলিকে লোড গেজ বলে না, এটাকে লোডটাকে বলা হয় স্টেবিলিটি। লিখে নেন হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার জয়। জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। কিছুই বলতেছে না তো। স্যার কথা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, লোড গেজটাকে বলা হয় স্টেবিলিটি গেজ। এখানে কতটুকু স্টেবিলিটি হলো সেটা বের করবে। আর এখানে স্ট্রেইন গেজকে বলা হয় ফ্লো ভ্যালু। স্ট্রেইন গেজকে বলা হয় ফ্লো ভ্যালু, আর স্টেবিলিটি ভ্যালু বলা হয় লোড গেজকে। তাহলে লোডকে বলবো আমরা এখন থেকে ট্রান্সপোর্টেশনের ভাষায় স্টেবিলিটি ভ্যালু, আর স্ট্রেইনকে বলবো ফ্লো ভ্যালু। মনে থাকবে? লিখে রাখছি স্যার। হ্যাঁ লিখে রাখছি স্যার। হ্যাঁ, এটা আমি পাঠায় এটা যখন ক্লাস নোটটা আপনাদের দেব তখনও লেখা থাকবে। একটা হলো স্ট্রেইনকে বলবো ফ্লো ভ্যালু, আর স্টেবিলিটি ভ্যালু বলবো লোড কতটুক নিল সেটা। এখন কি করব, উপর থেকে আমি লোড প্রয়োগ করব। লোড দিলে এই ইয়াটা কি হবে, ডিফরমেশন হবে। ডিফরমেশন হয়ে একসময় ওর গায়ে ক্র্যাক দেখা দিবে। যখন ক্র্যাক দেখা দিবে তখন এটা ফেইলিউর হয়ে গেল। আমরা এইভাবে যেই 5টা স্যাম্পল, একটা হচ্ছে 2%, একটা হলো 4%, 2%, 3%, 4%, 5%, 6% যে মিশালাম বিটুমিন, মিশিয়ে প্রত্যেকটা টেস্ট আমরা এখানে করব। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। ইয়েস স্যার। এইবার দেখেন, যেই কাজটা করি, হ্যাঁ দেখেন এখানে স্যাম্পল প্রথমটা করলো 3%, তারপরটা করেছে 3.4%, তারপরটা করেছে 3.8%, তারপরটা করেছেন 4.2%। এরা 4টা স্যাম্পল করেছে ভিন্ন ভিন্ন পার্সেন্টে। করে তার কিছু ভ্যালু বের করব। ভ্যালুগুলি কি আমি একটু পরে আসি, আপনাদের দেখাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আগে এখানে না, প্রথম আসেন, দেখা যায় কি? দেখা যায়? জি স্যার। জি স্যার।
দেখা যায় স্যার। দেখা যায়? Yes, sir. হ্যাঁ স্যার। প্রথম বের করব GMM। GMM হলো ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মিক্স। GMM বের করব ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি অফ মিক্স। ওর ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি কত? এই যে যে জিনিসটা তৈরি করেছেন লেখা আছে ম্যাক্সিমাম স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফ্র্যাগমেন্ট মিক্স নো এয়ার ভয়েড, সেটা হবে ওয়েট অফ দ্য কম্প্যাক্টেড মিক্স ইন পার্সেন্টেজ। VM হলো ভলিউম অফ দ্য কম্প্যাক্টেড মিক্স, V0 হলো ভলিউম অফ দ্য এয়ার ভয়েড ইন দ্য মিক্স, তারপরে PS হলো অ্যাসফল্ট কন্টেইন পার্সেন্টেজ অফ ওয়েট ইন দ্য, কত পার্সেন্ট মিশাইছিলাম? 2% মিশাইলে 2%, 3% মিশাইলে 3%, আর এগ্রিগেট কন্টেন্ট পার্সেন্টেজ অফ এগ্রিগেট অফ দ্য মিক্স। তাইলে আমি যতটুক ভিটামিন মিশাইছি তার বাকিটুক থাকবে হচ্ছে এগ্রিগেট। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য অ্যাসফল্ট কন্টেইন, অ্যাসফল্টের যে স্পেসিফিক কন্টেইন অ্যাসফল্ট থাকে তার স্পেসিফিক গ্র্যাভিটি, আরেকটা হলো ইফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। এগুলি দেখেন এখানে লেখা আছে, সামনেরটা দেখার মাঝখানেরটা না দেখলে হবে 100 ডিভাইড বাই PS। আমার PS হলো অ্যাসফল্ট কন্টেইন, 2% হইলে অ্যাসফল্ট, আর ওইটার স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা ল্যাবে করব কিভাবে বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি বের করে। আর উপরে আছে PA, তাইলে 2% হইলে বাকি হলো 98% হলো এগ্রিগেট ডিভাইড বাই এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, এটা যদি ভাগ করি তাইলে আমি GMM পেয়ে যাব। এরকম করে সবগুলির বের করতে হবে। এখানে কোনো এয়ার ভয়েড ধরা হয়নি। তারপরে একটা শব্দ আছে ইফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, সেটা হলো কত? 100 মাইনাস PS। PS হলো পার্সেন্টেজ অফ বিটুমিন, তাহলে 100 ইন্টু GM ডিভাইড বাই PS ডিভাইড বাই GS। এটা করলে আমি এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি জানতে পারবো। তারপরে হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, সেটার ডেফিনিশন হলো W1, W2, W3। W1 হলো কোর্স এগ্রিগেটের পরিমাণ ওয়েট, ফাইন এগ্রিগেটের পরিমাণ, আর মিনারেল ফিল্টার ওই গুড়া গুড়া জিনিস যেটা বলেছি সেই তিনটার যে মিশ্রণ, সেটা ডিভাইডেড বাই হলো W ডিভাইড বাই G1 কোর্স এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, W2 হলো ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, আর হলো মিনারেল ফিল্টার ডিভাইড বাই মিনারেল ফিল্টারের এই জিনিসটা করলে আমরা পাবো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট। এগুলির ফর্মুলাগুলি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, শুধু আপনারা ক্যালকুলেশনটা সেই অনুসারে করবেন। ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কম্প্যাক্টেড এগ্রিগেট GMB, এটা কি কাকে বলা হয়? 100 ডিভাইড বাই হচ্ছে 100 হলো পুরোটুক, সেটা সমান হয়েছে কি W1 হলো কোর্স এগ্রিগেট ডিভাইড বাই G1 হলো কোর্স এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, W2 হলো ফাইন এগ্রিগেটের পরিমাণ বা ওয়েট ডিভাইড বাই G2 হলো কোর্স ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, W3 হলো মিনারেল ফিল্টারের স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে হলো অ্যাসফল্ট কন্টেইন ওয়েট পার্সেন্টেজ যেটাই বলেন তার স্পেসিফিক গ্র্যাভিটি। এইভাবে দেখেন আমরা বের করতে পারি। আরো দুটো শব্দের সাথে পরিচয় করিয়ে দিই, তাইলেই আমাদের মোটামুটি শেষ হবে। এয়ার ভয়েড, একটা মিক্সচারের মধ্যে কতটুক এয়ার ভয়েড আছে, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড ইন দ্য টোটাল মিক্স, VTM, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড ইন দ্য টোটাল মিক্স। কি লিখছে? V0 হলো ভলিউম
of the air void in the mix আর ভিএম হলো ভলিউম অফ দ্য মিক্স। সেটা বের করার জন্য আপনি ইচ্ছা করলে স্পেসিফিক গ্র্যাভিটি থেকেও বের করতে পারি। 1 মাইনাস বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি জিএম ডিভাইড বাই ম্যাক্সিমাম জিএম, এটা দিয়েও আমরা করতে পারি। তারপরে আরেকটা শব্দ আছে ভয়েড ইন দ্য মিনারেল এগ্রিগেট। ভয়েড অফ দ্য মানে মিনারেল এগ্রিগেটের মধ্যে কতটুকু ভয়েড আছে সেটা হলো 100 মাইনাস জিএমবি। জিএমবি কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম বা দেখেছিলাম। জিএমবি কি কাকে বলেছিলাম দেখেন, একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। জিএমবি, এই যে জিএমবি বলেছিলাম বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কম্প্যাক্টেড মিক্স, দেখছেন লেখা আছে আগে, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে মনে রাখার জন্য। ওকে, আর ইনটু পিএ, পি হলো এগ্রিগেট পার্সেন্টেজ বাই ওয়েট অফ দ্য টোটাল প্যাগমেন্ট মিক্স, কতটুক এগ্রিগেট আছে, আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, এই দুটো দিয়ে ভাগ করে জিএম দিয়ে ওটা করলেই ভিএমএ পাবেন। আমরা যেই কম মিক্সচারটা তৈরি করব সেখানে অ্যাপ্রক্সিমেটলি 15% এর মতো যেন ভিএমএ থাকে, এর চেয়েও মানে এর ধারের কাছে থাকতে হবে। আরেকটা শব্দ আছে ভয়েড ফিল্ড উইথ দ্য অ্যাসফাল্ট, সেটাকে আমরা হলে ভিএফএ, সেটার মানে ফর্মুলাটা আপনাদের দিয়ে দেব। এখানে কি কি থাকে দেখেন, জিএস, জিএস হলো আমরা বলেছি অ্যাসফাল্টের স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা আমরা বের করব। ভিটিএম, ভিটিএম কিছুক্ষণ আগে বের করেছি, লেখা আছে ভিটিএম হলো পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড ইন দ্য টোটাল মিক্স, দেখছেন লেখা আছে। ডিভাইড বাই জিএমবি কিছুক্ষণ আগে বের করেছি। জিএমবি কি জিনিস, জিএমবি বলেছিলাম মনে আছে? জিএমবি হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য কম্প্যাক্টেড মিক্স, এটা থাকবে। আর একটা শব্দ আছে পিএসসি, পিএসসি হলো দেখেন পার্সেন্টেজ অফ ইফেক্টিভ অ্যাসফাল্ট কন্টেন্ট বাই দ্য ওয়েট অফ দ্য টোটাল মিক্স। আমি যে 2% মিশাইছি, এই 2% 100% না মিশতে পারে, তার থেকে একটু কম মিশতে পারে, সেই জন্য এটাকে আমরা বের করে নিব পিএস থেকে, পিএসবি বাদ দিয়ে, যেটা হলো এটা হচ্ছে ধরেন অল্প পরিমাণ কম হয়, 2% এর থেকে 0.1% কম হইতে পারে, যেটা হচ্ছে 1.9 হয়ে যেতে পারে, একটু কম হবে, সেটাও আমরা ক্যালকুলেশন। এটা এই ভিএফএ এটার পরিমাণ যেন অ্যাটলিস্ট দেখেন কি বলছে 70 থেকে 85% এর মধ্যে থাকতে হবে, নাইলে হবে না। আমি যখন চেক করব সবকিছু বের করে, তখন যেন, এখন চেক করার নিয়মটা কি আমি একটা জিনিস দেখাই। আমরা ক্লাসে, আগামী ক্লাসে অঙ্ক করার সময় দেখব এগুলি কিভাবে বের করি। আমরা আজকে অঙ্কটা এখানে দেখাবো না, আমরা ক্লাসে দেখাবো, তাইলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন না। আমি ক্লাসে হাতে হাতে করলে আপনারা প্রশ্ন করতে পারবেন। এখন দেখেন আমরা যেই কাজটা, আমি শুধু ছবিগুলি দেখিয়ে নিচ্ছি এই কারণে যে আমরা যে, ওকে দেখেন একটু ধরেন, এক মিনিট, ওকে দেখা যাচ্ছে, স্যার দেখা যায়, দেখা যায় স্যার। ওকে আমরা এতক্ষণ পর্যন্ত যেই কাজটা করেছি সেই কাজটা করলাম, কিছু ভ্যালু বের করেছি। এখানে যদি দেখা যায় তাহলে এখানে দেখেন এখানে কি কি আছে, ভিএমএ, ভিএফবি, কিছুক্ষণ আগে আমরা যেগুলি ক্যালকুলেশন করেছি সেগুলির মান দেওয়া আছে। এরকম করে আমাদেরকে যে কাজটা করতে হবে একটু দেখেন, আমরা যে
ছবিটা রাখলাম কই? এক মিনিট। এখানে দেখা যাচ্ছে কিনা ছবি? ছবি দেখা যাচ্ছে? Sir. হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আমরা প্রথম ছবিটা আঁকবো। আমরা কয়টা স্যাম্পল তৈরি করেছিলাম? 5টা স্যাম্পল। 5টা স্যাম্পলের একটা হলো 2%, একটা 3%, একটা 4%, একটা 5%, একটা 6%। নিচের দিকে থাকবে পার্সেন্টেজ অফ অ্যাসফল্ট কন্টেন্ট, আর এইদিকে থাকবে স্টেবিলিটি, মানে যেই লোডে ওইটা ক্র্যাক ডাউন হয়েছে। বুঝছেন? 1 2 3 4 5 5টা স্যাম্পল করে আমি এরকম একটা স্মুথ কার্ভ অঙ্কন করব। এখানে যে সর্বোচ্চ মানটা আছে, স্টেবিলিটির সর্বোচ্চ মান দেখছেন? দেখছেন? জি স্যার। কার্ভের সর্বোচ্চ রানের করসপন্ডিং অ্যাসফল্ট কন্টেন্টটা বের করব। এই সর্বোচ্চ মানের করসপন্ডিং অ্যাসফল্ট কন্টেন্ট। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তারপরে আছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েটের কার্বো দেখবেন যে এরকম নিচে হয়ে গেছে, এখানে একটা সর্বোচ্চ মান আছে, দেখছেন? Yes, sir. এটার করসপন্ডিং অ্যাসফল্ট কন্টেন্টটা নেব। তাইলে দুটোর নিলাম, স্টেবিলিটি, ইউনিট ওয়েট, আরেকটা হলো পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড। কোডে বলে দিছে 3 থেকে 5% এর মধ্যে এয়ার ভয়েড থাকতে পারবে। আমরা 4% এর করসপন্ডিং এয়ার ভয়েড নেব। যদি নিয়ে থাকি 4% এর, তাহলে আমাদের 3টা এয়ার ভয়েড হলো। কি আমার কথা পরিষ্কার? কয়টা হলো? 3টা। দেখেন, প্রথমটা হলো, আমি এদিকে নিয়ে আসি। প্রথমটা হলো অপটিমাম অ্যাসফল্ট কন্টেন্ট করসপন্ডিং টু ম্যাক্সিমাম স্টেবিলিটি। লেখা আছে কিনা? লেখা আছে, লেখা আছে 3.8%। তারপরে লেখা আছে বিটুমিন কন্টেন্ট করসপন্ডিং টু ম্যাক্সিমাম বাল ডেনসিটি, মানে ইউনিট ওয়েট। আপনারা বাল ডেনসিটিতেও করতে পারেন। আমেরিকানরা বাল ডেনসিটিতে করে, ইন্ডিয়ানরা এটা ইউনিট ওয়েটেতে করে। আমরা যেহেতু ইন্ডিয়ার কাছাকাছি ওয়েদারে আছি, সেই জন্য আমরা এটা ইয়াতেই করব, ইউনিট ওয়েটের করসপন্ডিং করব। আর আমেরিকানরা এটা বাল্ক ওয়েটের করসপন্ডিং এ করে। পরিষ্কার হলো? কিন্তু ম্যাক্সিমাম বাল ডেনসিটি নেবেন অথবা ম্যাক্সিমাম ইউনিট ওয়েটটা নেবেন। কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তারপরে হলো বিটুমিন কন্টেন্ট করসপন্ডিং টু 4% এয়ার ভয়েড। আমরা তো এয়ার ভয়েড বের করেছিলাম। তাহলে এই তিনটা নিয়ে তিনটার অ্যাভারেজ করে যেটা আসবে সেটাই হবে অপটিমাম অ্যাসফল্ট কন্টেন্ট। বোঝা গেল কি? জি স্যার। কিছু বোঝা গেল কি? Yes, sir. কি বোঝা গেল কি? হ্যাঁ। স্যার। তাইলে কার কার করসপন্ডিং নিছি? ম্যাক্সিমাম স্টেবিলিটি, ম্যাক্সিমাম ইউনিট ওয়েট, আর হলো 4% অফ এয়ার ভয়েড। ঠিক আছে? আর আমেরিকানদেরটা যদি ফলো করেন, ইয়ার পরিবর্তে ইউনিট ওয়েটের পরিবর্তে ম্যাক্সিমাম বাল ডেনসিটি দিয়ে করতে পারেন, জিএমএম যেটা। ক্লিয়ার? জি। Yes, sir. ক্লিয়ার? জি স্যার। তাইলে এরপরে আমাদের ওখানে আরো দুটো কার্ভ ছিল। একটা হলো ফ্লো ভ্যালু, আমি কত অ্যাসফল্ট কন্টেন্ট পেয়েছি এভারেজ, অপটিমাম অ্যাসফল্ট কন্টেন্ট পেয়েছি 3.763। পাইছি না? পাইছি 3.763
3 দিয়ে ভাগ করে জি স্যার পেয়েছি। জি স্যার হ্যাঁ, জি স্যার হ্যাঁ, এখন এই যে 3.76 এর করসপন্ডিং ফ্লো ভ্যালু, এটা কতর মধ্যে হইতে হবে? আমাদের কোডে বলছে 8 থেকে 15 এর মধ্যে হইতে হবে। তো এটা যদি 8 থেকে 15 এর মধ্যে হয় তাহলে আপনারটা ঠিক আছে। যদি এই 3.7 এটা যদি ইয়ার বাইরে চলে যায় তাহলে আপনি আবার তা এক্সপেরিমেন্টটা করতে হবে। আরেকটা হলো VFA বের করেছিলেন, ওইটা ছিল 70 থেকে 85% এর মধ্যে। তাহলে VFA সেটা যে কার্ভ আঁকবেন সেই কার্ভেও 3.76 এর করসপন্ডিং ওই ভ্যালুটা হইতে হবে 70 থেকে 85 এর মধ্যে। যদি দেখেন এরা লিখে দিয়েছে, এই দেখেন কি বলছে, ফ্লো ভ্যালু করসপন্ডিং টু 3.7 ইজ 3.76 মিলিমিটার। এটাকে কোডে বলা হয়েছে 8 থেকে কত 16 বা 16 সম্ভবত এর মধ্যে থাকতে হবে। তো এর মধ্যে নাই, তাহলে আমাকে এক্সপেরিমেন্টটা আবার করতে হবে। আর VFA এটা কত হলো 47%, তাহলে এটা ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে কি? জি স্যার ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আজকে এতটুক থাকুক। তাইলে আমরা অপটিমাম অ্যাসফাল্ট কন্টেইন কিভাবে বের করে শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক করব। ক্লিয়ার? জি স্যার স্যার পিডিএফ আজকে এতটুকু থাকুক। খোদা হাফেজ। পিডিএফ দেওয়া হয়নি আসসালামু স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্লাইডটা দেওয়া হয়নি। এক স্লাইডটা দিয়ে দেবো। আপনি আমাকে একটা ইমেল করেন, আমাকে একটা কষ্ট করে ইমেল করেন। পারবেন না আজকে ইমেল করেন, আমি পাঠিয়ে দেবো। ইমেল করে দিচ্ছি।